স্যার, আমি একটা ফোন অর্ডার করেছিলাম। আমি দুটো ফোন অর্ডার দিয়েছি। স্যার, ইনি তো মারা গেলেন। দীপাবলিতে ফোনটা আসার কথা ছিল, আসবে তো? এখন এটা তো কার্তিকের ইন্ডাস্ট্রি বলতে পারবে। স্যার, আমাদের তো বিরাট ক্ষতি হয়ে গেল স্যার। আমাদের কোটি টাকার ক্ষতি হলো। এবার আমরা কি করব? যারা আমাদের পি স্কোয়ার ফোনের জন্য অর্ডার দিয়েছিলেন তাদের আমরা কি জবাব দেব? আমরাও অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, সবার আগে আমাদের জবাব দেবে। রেক, চুপ করো। দেখুন, সবকিছু আগে যেরকম ছিল সেরকমই রাখুন। দেখুন, চিন্তা করবেন না, ফোন তৈরি করা চালু রাখুন। আরে দিওয়ালিতে ফোন বের করতে পারেননি তো কি হয়েছে? ক্রিসমাসেতেও আপনারা ফোন বের করতে পারেন। দেখুন, আমরা সেটা করতে পারি না, কেননা আমরা নিজেরাই জানি না যে ফোনটা বানানো হচ্ছে কোথায়। অ্যাকচুয়ালি কার্তিক আমাদের কিছুই বলেনি। তার উপর বড় বড় কোম্পানি, অনলাইন দোকান আর ওই শপিং কমপ্লেক্সগুলোরও ভীষণ প্রেশার থাকে, আর এর ফলেই হয়তো ওরা কোনো রিস্ক নিতে চায় না। আর স্যারও ভয় পেয়েছিল। ও ভয় পেয়েছিল এই ফোন অন্য কোনো কোম্পানি না বানিয়ে ফেলে, সেই জন্য এই কথাটাও কাউকে বলেনি। বরং ও ফোনের আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা কারখানা থেকে বানিয়েছিল। আচ্ছা, ওই যে 10টা ফোন, সেটা আপনাদের কাছে আছে তো? আগে না স্যার, ওই ফোনগুলো কার্তিকের কাছে ছিল। আচ্ছা, ওই 10টা ফোন কার্তিকের কাছেই ছিল। কার্তিকের কাছেই ছিল। আপনারা কারা? সিআইডি। আসুন। আপনি এখানে কবে থেকে কাজ করছেন? 3 মাস হলো ম্যাডাম। আর আপনার আগে কে কাজ করতো? কেউই কাজ করতো না, কারণ সাহেব তো 3 মাস আগেই এই বাংলোতে এসেছেন। আচ্ছা, আপনার মালিকের স্বভাব কেমন ছিল? কিরকম মানুষ ছিলেন? সাহেব তো খুব ব্যস্ত থাকতেন ম্যাডাম। উনি তো খুব কম আসতেন এই বাড়িতে, সেজন্য আমার কাজও একটু কম ছিল। কিন্তু মাইনে পুরোটাই দিতেন। টাকা সবটাই মিটিয়ে দিতেন সাহেব। হ্যাঁ। ওনার সঙ্গে দেখা করতে এখানে কি কেউ আসতো? না তো, কেউ দেখা করতে আসতো না। উনি তো একাই নিজের ঘরে বসে নিজের কাজ করতে থাকতেন। আচ্ছা, তোমার সাহেবের রুমটা কোথায় যেখানে উনি কাজ করতেন? ওই যে ওপরে একটু সাহেব। রুমটা দেখান। ফ্রেডি, পঙ্কজ, তোমরা নিচটা দেখো কিছু পাওয়া যায় কিনা। এই ঘরটায় সাহেব থাকেন। আপনি এখানে দাঁড়ান। ওর সাহেব নাকি কাজ করতেন। রুমের অবস্থা দেখেছো? এই কাজ করে কি করে না সেটা জানি না, কিন্তু অন্য কেউ এখানে নিজের কাজটা করে গেছে। সিন্দুকটা ভেঙে দিয়েছে, কিন্তু টাকা পয়সা যেরকম ছিল সেরকমই আছে। তাহলে এখান থেকে কি চুরি হতে পারে? হতে পারে ওই 10টা ফোন। 10টা ফোন? যদি চুরি করে তাহলে চোরদের তো ফিঙ্গারপ্রিন্ট থাকবেই। ফ্রেডি, পঙ্কজ। চুরি? চুরি কি করে হবে সাহেব? কি চুরি করেছে চোর? বাড়িতে চুরি হয়েছে আর আপনি জানেন না? না সাহেব, আমি তো কিছুই জানি না। এখানে তো সবকিছু ঠিকঠাকই আছে সাহেব। কি চুরি হয়েছে? কার্তিকের রুমে লকার ভাঙা হয়েছে, দেখো ওখানে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা। আপনি কি কিছুই জানেন না? সত্যি আমি কিচ্ছু জানি না সাহেব। এটাও তো জানতাম না যে সিন্ধুক আছে ঘরের ভেতর। আমার তো ঘরের ভেতরে যাওয়া নিষেধ ছিল সাহেব। ওই ঘরের সাফাইয়ের কাজ সাহেব বোধহয় নিজেই করতেন, আমি কখনো ভেতরে যাইনি। এই কার্তিক ফোন বানাচ্ছিল, তার মানে কোনো না কোনো কারখানা তো হায়ার করেই ছিল। খোঁজ নিয়ে দেখো তো কারখানার ব্যাপারে। আমি স্যারকে ফোন করছি। এই শব্দটা? স্যার, কিছু ডিস্টারবেন্স আছে, বাইরে থেকে কল করছি। কি হচ্ছে বলো তো দয়া? ও, এই কার্তিকের পিছনে অনেক লোকই লেগেছিল, হয়তো ওর ফোনের জন্যই। এখানে যতগুলো পর্দা রয়েছে সবগুলো বন্ধ করে দিই, রুমটাকে অন্ধকার করতে। স্যার, 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 এত অন্ধকার করে রেখেছেন কেন? এক্ষুনি জানতে পারা যাবে।
ভালো করে শব্দটা শোনার চেষ্টা করো। হ্যাঁ, একটা আওয়াজ আছে, কিন্তু এত আস্তে যে ঠিকমতো শোনা যাচ্ছে না। 1 মিনিট, মনে হচ্ছে এই ঘরে বাঘ আছে। কি? বাঘ? বাঘ? ও আচ্ছা, আরশোলা আর পোকামাকড়ের কথা বলছেন? না না সাহেব, আমি খুব ভালো করে ঝাড়পোছ করি। আমরা ওই সব বাঘের কথা বলছি না। এই বাঘ হলো যে ছোট ছোট পাওয়ারফুল মাইক্রোফোন, যার দ্বারা ঘরের ভেতরে সমস্ত কথা শোনা যায়। এটা ভালোই হয়েছে যে আমি ফোন করছিলাম। ফোনের স্পিকারে এখানকার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ধরা পড়েছে, তাই বুঝতে পারলাম এখানে বাগ লাগানো আছে। তার মানে এখানকার কথা শোনার জন্য এখানেই মাইক? যেই মাইক লাগিয়েছে সে কিছুই শুনতে পায়নি হয়তো সাহেব। কেউ তো এখানে আসতোই না। সাহেব তো বেশিরভাগ সময় বাইরেই থাকতেন। তাহলে কার সঙ্গে কথা বলবে বলুন? মাইকের তো পুরো টাকাটাই জলে গেল। হয়েছে, এবার একটু চুপ করবেন আপনি? কিন্তু এগুলো খুঁজবো কি করে? আছে তো, এই মোবাইলে অ্যাপ আছে, বাগ ডিটেক্টর। এই রেড লাইটটা দেখতে পাচ্ছ? এখানেই বাগ আছে, ভালো করে দেখো তো। মাইক্রোফোন আর এখানে স্মল ক্যামেরাও লাগানো আছে, হয়তো এখানেই রয়েছে। এই পুরো বাড়িটাতে মাইক্রোফোন আর পিনহোল ক্যামেরা লাগানো রয়েছে। স্যার, বাঘ স্যার, পিনহোল ক্যামেরা। বাঘ আর পিনহোল ক্যামেরা তো পেয়ে গেলাম, কিন্তু এগুলো করছে কে? আর এইসব জিনিসের রেকর্ডিং কার কাছে আছে? কার্তিকের বাড়ির ভেতরেই কেউ ওর ওপর নজর রাখছিল। কি হলো? স্যার, এখানে কেউ নজর রাখছে। হ্যাঁ, কে? স্যার, পিছনে একটা কালো গাড়ি আছে, সেটাই বাংলোর চারপাশ থেকে ঘুরছে অনেকক্ষণ ধরেই। ও কার ওপর নজর রাখছে? আমাদের ওপর নাকি কার্তিকের ওপর? কার্তিক তো মারা গেছে। আমরা গাড়ি নিয়ে বেরোই, দেখি আমাদের পেছনে যায় কিনা। চলো। আমাদের ফলো করছে। ভাই দয়া, আমার মনে হচ্ছে তো তোমারই পিছু নিয়েছে। দেখা যাক কতদূর পর্যন্ত ফলো করে। পঙ্কজ, ওই লোকটার মুখ দেখেছো? বুঝতে পেরেছো কে গাড়ি চালাচ্ছে? স্যার, মুখ তো দেখতে পাচ্ছি না স্যার। অভিজিৎ, ওর মুখটা দেখতে পাচ্ছি না। কি করব? তুমি ওর পেছনে লেগে থাকো। ওকে। তাহলে তুমি আগে পুলিশে চাকরি করতে, তারপর উল্টোপাল্টা কাজের জন্য তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, তারপর তুমি গোয়েন্দাগিরি শুরু করো। কেন করছিলে কার্তিককে নিয়ে তদন্ত? হ্যাঁ, কেন করতে? হ্যাঁ, দেখো দিগ্বিজয়, খুব ভালো করে কথাটা শোনো। বেআইনি কাজের স্পাইগিরি করার অপরাধে তোমাকে জেলেও ভরে দিতে পারি, জানো? বেআইনি কাজ? হ্যাঁ, বেআইনি কাজ। স্যার, আমার কাছে লাইসেন্স আছে। পুলিশের চাকরি ছাড়ার পর আমি প্রাইভেট ডিটেকটিভ হয়ে গেছি। আর কার্তিকের উপরে খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। কে দিয়েছিল তোমাকে এই অ্যাসাইনমেন্ট? সোজাসুজি উত্তর দাও, নয়তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে।
বলবে না, বলবে না না? কেস ফাইল করো এর বিরুদ্ধে আর নিয়ে যাও একে। না স্যার, আমি বলছি। তাহলে বলো। আমাকে ওই অ্যাসাইনমেন্ট ইলেকট্রা এক্সফোন্স, ওই কোম্পানির মালিকই আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল। কার্তিকের ব্যাপারে ছোট ছোট ডিটেলস আমার কাছ থেকে চাইছিল। ও কি করে, কোথায় যায়, সবকিছু। ইলেকট্রা এক্স ফোন। দেখুন, আপনাদের যা জিজ্ঞেস করার আপনারা কোর্টে জিজ্ঞেস করুন। আমাদের ক্লায়েন্ট বৈভব আপনাদের সাথে কথা বলবে না। বৈভব, কার্তিকের ঘরে ক্লোজ সার্কিট ক্যামেরা তুমিই লাগিয়েছিলে? কার্তিকের জন্য দিগ্বিজয়ের স্পাইগিরি তুমিই করিয়েছিলে? হ্যাঁ কিংবা না? হ্যাঁ কিংবা না? আমার ক্লায়েন্ট এই সময় কিচ্ছু বলতে চুপ পারবে করেন। না। আপনি একটু, আই এম সরি। আরে এমনিতেও এটাই ভাবছিলাম যে আমাদের ডিসকাশন একটু বোরিং হয়ে যাচ্ছে না, এটাকে একটু যদি ইন্টারেস্টিং করতে পারি, হ্যাঁ তাহলে ভালো হয় না? ইন্টারেস্টিং করে দিচ্ছি। আচ্ছা, প্রেস কনফারেন্স ডাকো ফেডরিক। পঙ্কজ, প্রেসের লোকের সামনে কি বলবে, কি ফেস করবে আমি বলে দিচ্ছি। লেখো, কার্তিকের হত্যার ব্যাপারে ইলেকট্রা এক্স কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার বৈভবের হাত আছে। হতে পারে না, মানে আমি বলছি আমরা ওকে কোশ্চেনিং করছি, কিন্তু বৈভব আমাদের কাছে হ্যাঁও বলছে না আবার নাও বলছে না। দেখি কাগজটা কি লিখেছো। স্যার, গুড। তাড়াতাড়ি ফেডরিক, প্রেস কনফারেন্স ডাকো। আপনি তো শুনলেন আমরা কি বলবো প্রেসের লোককে। আর যদি এই কথাটা পেপারে ছাপা হয় তাহলে জানেন তো ইলেকট্রা এক্স ফোন কোম্পানির অবস্থা কিরকম হবে মার্কেটে। একে ক্র্যাশ বলে। স্যার, বিলিভ মি, কার্তিক কুমারকে হত্যা আমি করাইনি স্যার। স্যার, আপনি এটা কি বলছেন? আমি বলেছিলাম আপনি কিছু বলবেন আরে না। এদিকে আসুন ভাই, আপনি চুপ করুন। আমি এগুলো এই জন্য বলছি যাতে গোয়েন্দার কেসটা প্রমাণ না হয়। আরে আমাকে মারবেন নাকি? খুনের অপরাধী হওয়ার চেয়ে তো গুপ্তচর বৃত্তি অনেক ভালো। প্লিজ আপনি চুপ করুন। স্যার, স্যার আমি কিছু জিনিস আপনাকে দেখাতে চাইছি। এই দেখুন স্যার, আমি কার্তিক কুমারকে ফলো অবশ্যই করেছি, কিন্তু শুধুমাত্র এইটা জানার জন্যই যে সে আমাদের কোম্পানির টেকনোলজি চুরি করে নিজের সিস্টেমকে রিচ করছে না তো। কেন এরকম মনে হচ্ছে কেন আপনার? কারণ স্যার ওই মোবাইল লঞ্চ করার আগে ও আমাদের কোম্পানিতে মানে ইলেকট্রা এক্সে কাজ করতো। 5 বছর এখানে কাজ করেছে, আর এখান থেকে বেরিয়েই মোবাইল লঞ্চ করছে, আর তাও ইলেকট্রা এক্সের কম্পিটিটর হিসেবে। একই মোবাইল, কম দামে। স্যার ওই সেই জন্য ওর খোঁজ রাখছিলাম। কিন্তু স্যার এটা আমি যখন দেখেছি, ওই মাস্ক পরা লোকগুলো কারা ছিল, কি কারণে এসেছিল? শুধু 10টা ফোন চুরি করার জন্য? না 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 না, অন্য কিছু হবে, কিছু না কিছু তো হবেই। স্যার, একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, ডাকাতি হওয়ার পরেও কার্তিক কিন্তু পুলিশে কমপ্লেন লেখায়নি। এখানে তো লোক ছোটখাটো জিনিস চুরি হয়ে যাওয়ারও কমপ্লেন লেখায়। এর তো 10টা ফোন চুরি হয়েছে, সমস্ত পরিশ্রম ওর জলে গেছে। আরে আমাদের টাকা লোকসান হয়েছে, নতুন ফোনের জন্য আমরা টাকা দিয়েছিলাম। আরে এখানে বসে আরামসে নিজের ব্যাগ প্যাক করে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু স্যার, একবার ভেবে দেখুন ও যাচ্ছেটা কোথায়। নিশ্চয়ই আপনি জানেন কার্তিক কোথায় গিয়েছিল। স্যার সেটা তো আমি জানি না। আমি আরো কিছু ছবি আপনাকে দেখাচ্ছি, যেগুলো দিগ্বিজয়ের গাড়ির মধ্যে আমি পেয়েছিলাম। স্যার এরপরে কার্তিককে দিগ্বিজয় আর দেখেনি। স্যার ব্যাপারটা পরিষ্কার যে কার্তিকের নিখোঁজের পিছনে দিগ্বিজয়ের কোনো হাত নেই। এই পুরো ফুটেজটা আমার চাই। কার্তিক ল্যাপটপে কি করছে ওখানে? স্যার, হ্যাঁ
ফ্লাইট টিকিট বুক করছিল। স্যার আমি ওর ক্রেডিট কার্ডের ডিটেলস চেক করেছি। ও রাত্রি 9টার সময় মালদ্বীপ যাওয়ার টিকিট বুক করছিল। শুধু যাওয়ার আসার নয়? না স্যার, ওর ফ্লাইট সকাল 10টার সময় ছিল, কিন্তু তার কিছু ঘন্টা আগেই ওর খুন হয়ে গিয়েছিল। শুধু এটাই না স্যার, ও সেদিন রাত 11টা থেকে ভোর 4টের মধ্যে পানামার আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্টসে লাখ টাকার ট্রানজ্যাকশন করেছিল। রাত 11টা থেকে 4টের মধ্যে তো ঘরে ছিলই না স্যার, তাহলে মানি ট্রান্সফারটা করলো কোথা থেকে? অদ্ভুত ব্যাপার, বাড়িতে ডাকাতি হচ্ছিল আর এই রাজকুমার যাচ্ছিলেন ছুটি কাটাতে। ছুটিতে যাচ্ছিল না ফ্রেডি, এই দেশ ছেড়ে চলে যাচ্ছিল। আমাদের দেশের মালদ্বীপের সঙ্গে কোনো এক্সচেঞ্জ কন্ট্রাক্ট নেই, তার মানে আমরা কাউকে মালদ্বীপ থেকে গ্রেপ্তার করতে পারবো না। আর সেই কারণে অপরাধী এখানে অপরাধ করে আর মালদ্বীপে চলে যায়। এও ঠিক সেটাই করছিল, এখান থেকে কোটি কোটি টাকা নিয়ে একেবারে পালিয়ে যাচ্ছিল। যেমন কর্ম তেমন ফল, লোকদের কষ্টের টাকা নিয়ে পালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হয়ে গেছে না, করিয়েছে। অ্যাক্সিডেন্ট করিয়েছে বস। তার মানে? মানে হচ্ছে কার্তিকের গাড়ি থেকে আমি এইটা পেয়েছি। এটা কি? এটা হচ্ছে CAN পাস্টিভাইস। CAN পাস্টিভাইজ? এটা কি ওই সেই হ্যাকিং ডিভাইসটা? একদম ঠিক অভিজিৎ। CAN কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক। ওই স্মার্ট কারে ইঞ্জিনকে কন্ট্রোল করার জন্য যে ইউনিট হয়, এটা ওটাকে কন্ট্রোল করে নেয় একদম, আর পুরো গাড়ির কন্ট্রোল নিজের কাছে নিয়ে নেয়। মানে কম্পিউটার যেভাবে হ্যাক করা যায় সেরকম? একদম ঠিক দয়া, ওইভাবেই। কেউ এই ডিভাইসটার সাহায্যে পুরো গাড়িটাকে কন্ট্রোল করে নিয়েছিল, আর তারপর কার্তিকের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছিল। আর শুধু তাই নয়, খুনি চাইছিল অ্যাক্সিডেন্টে কিচ্ছু যেন না বাজে, কিচ্ছু না। বললাম না বস, ওই আগুনকে বাড়ানোর জন্য যে কেমিক্যাল, হ্যাঁ, আমি গাড়িটার মধ্যে ওই কেমিক্যালটার অনেক ট্রেসেস পেয়েছি। তবুও আমি আরো কিছু চেক করছি, যখনই জানতে পারবো আমি সঙ্গে সঙ্গে জানাবো। ঠিক আছে। এক মিনিট এই ট্রাকটাকে দেখো, গোলমেলে মনে হচ্ছে এই ট্রাকটা। দিগ্বিজয়ের গাড়িটাকে আটকে দিচ্ছে বারে বারে। এরা কারা? ট্রাকটা যখন সামনে থেকে সরে গেল, কার্তিকের গাড়িটা উধাও হয়ে গেল। মনে হচ্ছে এই ট্রাক ড্রাইভারকে এই কাজটা দেওয়া হয়েছিল যাতে কোনোভাবেই এই দিগ্বিজয় কার্তিককে ফলো করতে না পারে। কিন্তু কে হতে পারে সে? খোঁজ নিয়ে দেখতে হবে। এ কে, এর কি পরিচয়? 3214 এই ট্রাকটাই। এই ট্রাকের সঙ্গে কার ধাক্কা লাগে? এই ট্রাকটাকে তোমার? হ্যাঁ আমারই। কি হয়েছে? কাল রাত্রে ট্রাক খুব জোরে চালাচ্ছিলে আর একটা কালো গাড়িকে আটকানোর চেষ্টা করছিলে। হ্যাঁ না, তেমন তো কিছু করিনি। দেখ, মিথ্যে কথা বলিস না, নাহলে সোজা ভেতরে যাবি জেলে। স্যার বলছি স্যার, কাল রাতে আমার সঙ্গে দেখা করতে দুটো লোক এসেছিল। একটা কাজ করে দিবি তুই? কি কাজ? তোমরা কারা? ফ্রিতে নয়, কাজের দাম দিচ্ছি রে। কাজটা কি? একটা কালো গাড়ির রাস্তা আটকাতে হবে। গাড়ির নাম্বারটা দে। এই যে নাম্বার। ঠিক 1 ঘন্টা বাদে জেপি রোডে পৌঁছে যাস। কোনো ঝামেলা নেই তো ওখানে? কোনো ঝামেলা নেই, শুধু কালো গাড়িটাকে আটকাতে হবে, বুঝলি? মুখ তো ঠিক মতো দেখিনি স্যার। ওরা আমাকে টাকা দিল আর গাড়ির নাম্বার দিল, তারপর বললো এই গাড়িটাকে দাঁড় করাতে। এখন দেখুন, এই 2 মিনিটের কাজের জন্য আমি এত টাকা পাচ্ছিলাম স্যার, তাই আমি করেছি কাজটা। ওদের দেখতে কেমন ছিল কিছু মনে আছে? স্যার ওদের দুজনেরই চেহারা বেশ ভালোই ছিল স্যার। আর হ্যাঁ স্যার, যখন আমি কালো গাড়িটাকে আটকালাম না, তো ওরা দুজন ওখানেই ছিল। ওরা দুজন পিস্তল বার করে আর আগের গাড়িটাতে ঢুকে পড়ে। আর তোমার মনে হয় তুমি কোনো অন্যায় কাজ করনি? তোমার জন্য একজন মারা গেছে, বুঝতে পেরেছো তুমি? আমি কি করে জানবো স্যার যে এরকম কিছু একটা ঘটবে? জানতেই যখন পারলি তখন পুলিশে কমপ্লেন করিসনি কেন? ভয় পেয়ে গেছিলাম স্যার। কার্তিকের বাড়িতে 2 জন ডাকাতি করে দিগ্বিজয়ের গাড়ি আটকানোর জন্য।
ট্রাকের লোককে টাকা দেয় দুজনে, আর কার্তিকের গাড়ি বন্দুক দেখিয়ে ডাকাতি করে দুজনে। এরা দুজন কারা? কারা এই দুজন? স্যার, যদি এরা দুজন কার্তিককে কিডন্যাপ করে আর রাত 11টা থেকে 4টে পর্যন্ত কার্তিক ওদের কাছে থেকে থাকে, তার মানেটা স্যার একদম পরিষ্কার। যে বিদেশি অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার হয়েছে সেটা কার্তিকের অ্যাকাউন্ট হতেই পারে না। কিন্তু স্যার, 5,000 টাকার একটা ফোনের জন্য এত কিছু? স্যার, এই 5,000-এর ফোনেই তো এত বড় গোপন রহস্য লুকিয়ে আছে। এই জন্য তো কার্তিককে নিজের প্রাণটাও দিতে হলো। কার্তিকের মৃত্যুর রহস্য এই মোবাইল ফোনেই আছে। চলো এই মোবাইল আমরা বানাই। তার মানে স্যার? কার্তিকের ইনভেস্টর আমাদের বলে যে কার্তিক ডিফারেন্ট স্পেয়ার পার্টস আলাদা আলাদা কোম্পানি থেকে নেয় এই ফোন বানানোর জন্য। স্যার, আমরা তো কার্তিকের অ্যাকাউন্ট চেক করেছিলাম স্যার। ওর অ্যাকাউন্ট থেকে 4টে ম্যানুফ্যাকচারিং ইউনিটকে টাকা ট্রান্সফার করা হয়েছে স্যার। ব্যাস, তাহলে চলো যাই আমরা এই 4টে ম্যানুফ্যাকচারিং ইউনিটে আলাদা আলাদা স্পেয়ার পার্টস দিয়ে মোবাইল ফোন বানানোর জন্য। স্যার, এই 3টে ম্যানুফ্যাকচারিং ইউনিট তো খালি ছিল। আপনার মনে হয় আপনি এখানে কিছু পাবেন? কেন পাওয়া যাবে না? আমরা গিয়ে দেখি ভেতরে। হ্যাঁ স্যার, মিস্টার কার্তিক কুমার আমাদেরই ক্লায়েন্ট। পি স্কোয়ার ফোনের লুক আর ওর প্যাকেজিং এর যে বক্সটা, সেটা আমরাই ডিজাইন করেছি। আর ওই বাইরে যে প্লাস্টিক বডি হয় সেটার? হ্যাঁ হ্যাঁ, ওটাই। আচ্ছা, ওই যে 5,000 ফোনের যে অর্ডার দেওয়া হয়েছিল আপনাদের, সেগুলো বানিয়েছেন? 5,000? হ্যাঁ। না স্যার, মিস্টার কার্তিক আমাদের 10 পিসের অর্ডার দিয়েছিলেন, আর সে তো আমরা কবে বানিয়ে ডেলিভার করে দিয়েছি। এটাই আমি আশা করেছিলাম, এই ধরনেরই কিছু হবে। কার্তিক ফোনের বডি ইলেকট্রা ডিজাইনেই বানিয়েছিল। ইলেকট্রা ডিজাইন। কিন্তু স্যার, ও ফোনের বাকি অংশগুলো বানানোর জন্য একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট ভাড়ায় নিয়েছিল, কিন্তু ওখান থেকে কিছু বানায়নি। বানায়নি? কিন্তু স্যার, ও ফোনটা কোথাও তো নিশ্চয়ই বানিয়েছে। কোথায়? কোথাও নয় পুরবি, ফোন কোথাও বানানো হয়নি। কোথাও না মানে কি বলতে চাইছো তুমি? বস, ও ফোন বানায়নি, বরং ফোনের আলাদা আলাদা পার্টস গুলোকে নিয়ে নিজে অ্যাসেম্বল করেছে। আলাদা আলাদা স্পেয়ার পার্টস নিয়ে ও ফোনের অ্যাসেম্বল করেছে? হ্যাঁ। আচ্ছা, এটা তুমি জোর দিয়ে বলছো কি করে? হ্যাঁ বস, আমি ওইখানে একটা নয়, পুরো 11টা ফোন পেয়েছি। 11টা মোবাইল ফোন? একটা তো কার্তিকের লাশের একদম পাশে, ওটা হয়তো ওর নিজের ফোন হতে পারে। আর বাকি যে 10টা ফোন ছিল সেগুলো ওই কারের পেছনের সিটে পড়েছিল। আরো 10টা ফোন? মানে পি স্কোয়ার প্লাসের ওই 10টা মডেল যা কার্তিক লঞ্চ করতে চেয়েছিল। এক্স্যাক্টলি ওই 10টা ফোন। ওই ফোনগুলোর বেশি কিছু বাঁচেনি, কিন্তু তবুও আমি ওর ব্যাটারি আর কিছু পার্টস কে যখন আলাদা করে ল্যাবে চেক করলাম, তখন আমি চমকে গেলাম। আমি জানতে পারলাম যে আসলে ওই ফোনগুলো ইলেকট্রা এক্স কোম্পানির ফোন। কি? এটা কি করে সম্ভব ডক্টর? সেটা বলতে পারবো না দয়া, কিন্তু এটাই হয়েছে। আমি ওই কোম্পানির থেকে লোকজন ডেকে আমি কনফার্মও করেছি। ওই ইঞ্জিনিয়াররাও আমাকে বলেছে যে এই ফোনগুলো আমাদের কোম্পানিরই, ইলেকট্রা এক্স। তার মানে কার্তিক ইলেকট্রার পুরনো অংশগুলোকে ওই যে নতুন ডিজাইন করা বডি প্যানেল ছিল তার মধ্যে ফিট করতে গেছিল, আর সেটা অর্ধেকেরও কম দামে বিক্রি করার চেষ্টা করেছিল। এটা কেউ কেন করবে? টাকা দয়া, টাকার জন্য। ও তখন নতুন ফোন বানাতেই চায়নি, ইনভেস্টরের টাকা নিয়ে এখান থেকে কেটে পড়তে চেয়েছিল। আবার কি? যতজন ইনভেস্টর আছে না, সবাইকে ডাকো এখানে, বলে দাও ওদের যে কার্তিক ওদেরকে কিরকম ঠকিয়েছে। এ আপনি কি বলছেন? এত বড় ফ্রড? আর আমাদের টাকা? কার্তিক সেসবের কি করেছে? মরার আগে কার্তিক কয়েকশো কোটি টাকা রাতারাতি পানামার কিছু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। আর ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী আমরা পানামার ব্যাংকগুলোতে তদন্ত করতেও পারবো না। তাই আপনাদের টাকা পাওয়ার চান্স খুব কম। না আপনাদের, না ওই সমস্ত কাস্টমারদের যারা ফোন আগে বুক করেছিল। কিন্তু মরলো কি করে? মানে অ্যাক্সিডেন্ট ছিল না খুন? খুন।
কার্তিক খুন হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়নি, অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল মানে খুনি কে তাহলে? জানা যাবে খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি জানা যাবে। স্যার হ্যাঁ পুরবি, স্যার একটা অনেক বড় ব্রেক থ্রু আমরা পেয়ে গেছি। কার্তিকের বোন কৃতিকা, যে লখনৌতে থাকে, ওর সাথে আমার কথা হয়েছে। ও এটা বলছে যে কার্তিক ওকে একটা এনভেলপ কুরিয়ার করেছিল মারা যাওয়ার কিছু ঘন্টা আগে। ওখানে খুনির বিরুদ্ধে কিছু প্রমাণ আছে, আর কার্তিকের লিখে যাওয়া একটা চিঠি, সেখানে লেখা রয়েছে যে যদি ওর কিছু হয়ে যায় তাহলে এই চিঠিটা যেন সিআইডিকে দেওয়া হয়। ফ্যান্টাস্টিক ওয়ার্ক পুরবি। একটা কাজ করো, ওকে বলো ওই এনভেলপটা আমাদেরকে পাঠিয়ে দিতে। হ্যাঁ স্যার, কালকেও মুম্বাই আসছে ওই এনভেলপটা নিয়ে। এখানে এসেও কার্তিকের বডিও ক্লেম করবে। এখানে এসেই ও হোটেল রিসর্টিওতে চেক ইন করবে আর তারপর আমাদের সাথে দেখা করবে। হোটেল রিসর্টিও? কৃতিকা? এক্সকিউজ মি ম্যাডাম, ইয়েস, আপনি কৃতিকা ম্যাডাম তো? হ্যাঁ বলুন। আমাদের সিআইডি পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও আচ্ছা, ওকে, আসুন না আমাদের সাথে, আসুন। আমাদের গাড়িতে আসুন। ঠিক আসুন। আছে চলুন। কোথায় গাড়ি? ওই যে গাড়ি। আরে এসিপি স্যার, ইয়েস স্যার, আপনারা যে গাড়ি ফোনটা পাঠিয়েছেন সেটা পেয়ে গেছি। কি করছেন? এই, চলো চুপচাপ। কারা আপনারা? ধরে থাকো, ভিতরে আছে। কি করছেন এসব? এনভেলপটা কোথায়? কোথায় এনভেলপ? ছাড়ুন আমায়, পার্সটা দিন। জিজ্ঞেস করছি এনভেলপটা কোথায়? পেয়ে গেছেন? পাবেনও না। তুমি হাসছো কেন? পাগল হয়ে গেছো নাকি? চিঠি চাই? হ্যাঁ, চল চল। থ্যাংক ইউ অফিসার নেহা, এবার আপনি আসতে পারেন। এদের আমরা বুঝে নিচ্ছি। এটা আমার ডিউটি স্যার। অফিসার মীরা? তাহলে কৃতিকা কোথায়? কৃতিকা নামে কার্তিকের কোনো বোন ছিলই না। এই কৃতিকাকে তো আমরা তৈরি করেছি আসল খুনিকে ধরবার জন্য। এই কেসে আমাদের সবাইকেই সন্দেহ ছিল, আর সে ইলেকট্রনিক্স ফোনের লোকেরাই হোক, অনলাইন শপের লোকেরাই হোক, বা ইনভেস্টর, ওই ফোনটা পাওয়ার জন্য যে কেউ কার্তিককে খুন করতে পারত। আর যেই জানা গেল যে কার্তিক ফোনটাকে লঞ্চ না করে এখান থেকে পালিয়ে যাচ্ছে তোমাদের সবাইকে বোকা বানিয়ে, তখনই ক্লিয়ার হয়ে গেছিল যে কার্তিকের খুন সেই করতে পারে যার কার্তিকের জন্য অনেক লস হয়েছে। যার মানে হলো ইনভেস্টার্স, যারা সবাই এই প্রজেক্টে নিজেদের টাকা লাগিয়েছিল। কিন্তু আপনারা তিনজন, আপনাদের মধ্যে কে সেটা যে এই খুনটা করেছে এটা জানার জন্যই আমাদের কৃতিকার নাটকটা করতে হয়েছে। এতক্ষণে শুনলেন তো আমাদের গল্পটা, এবার আপনার গল্পটা আমাদের বলুন। লুকোনোর একদম চেষ্টা করবেন না, কারণ আপনার লোকেরা আমাদের সবকিছু বলে দিয়েছে, সবকিছু। এবারে বলুন। স্যার স্যার কি বলবো স্যার, 18 বছর বয়স থেকে আমি বিজনেস করছি, আজ পর্যন্ত কখনো লোকসান করিনি। কার্তিক আমার মুখে চুনকালি মেখে দিল। সন্দেহ তো আমার প্রথম থেকেই ছিল ওর উপর, কখনো কিছু বলতোই না মুখ ফুটে, সব কিছু সিক্রেট রাখতো। আর এখানে লঞ্চিং এর দিন এগিয়ে আসছিল আর আমার টেনশন হচ্ছিল, হাই বিপি হয়ে গেছিল। আমি আমার লোকজনকে ওর ঘরে পাঠিয়ে ফোনগুলো চুরি করে নিলাম। তারপর যখন আমি জানতে পারলাম, তুই কি ভেবেছিলি রে, আমার মুখে চুনকালি লাগাবি আর আমাকে ছেড়ে ছোট্ট করে এই শহর ছেড়ে চলে যাবি, আর আমি সেটা তোকে করতে দেবো তাই না? কোটি টাকার বিজনেস করি আমি, তোকে এখান থেকে আমি যেতে দেবো না। এরকম কিছুই হয়নি। আপনি ভালো করেই জানি আমি তুই কোনো মোবাইল টোবাইল লঞ্চ করবি না। OP2 প্লাসের প্যানেল বানিয়ে আমাদের সবার টাকা আত্মসাৎ করতে চাইছিলি লঞ্চিং এর বাহানায়। এরকম 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 কিছুই নয়। আপনি চুপ, একদম চুপ। এবার আমি যেটা বলছি চুপচাপ করবি। আমার পানামার অ্যাকাউন্টে, যেটা আমি খুলে রেখেছি, যেখানে যত টাকা আছে ওখানে ট্রান্সফার কর। ওঠ, আউট। দাঁড়া, 1 মিনিট দাঁড়া। আমি ওই ফোনগুলো ওর হাতে দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম আগুনে পুড়ে সব নষ্ট হয়ে যাবে। এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেল, না হলে না হলে কি আমরা আপনাকে ধরতে পারতাম না?
অজিত বাবু, আপনি এই ভুলটা না করলে অন্য একটা কোনো ভুল করতেন, আর আমাদের হাত আপনাকে ধরতে নিশ্চয়ই পৌঁছতো। ভুলে গেছিলেন আপনি যে আইনের হাত অনেক লম্বা হয়। কার্তিক আপনাকে ঠকিয়েছে, আর রাগের মাথায় আপনি ওর প্রাণ নিয়েছেন। এবার আইন আপনাকে সুযোগ দেবে ভেবে দেখার যে যেটা আপনি করেছেন সেটা ঠিক না ভুল করেছেন। কিন্তু এই সব কিছু জেলের গড়াদের পিছনে হবে, হয়তো যাবজ্জীবন। হ্যালো, আপনি কে? কার সাথে? এসিপি স্যারের সঙ্গে? একটু হোল্ড করুন স্যার। হ্যাঁ দয়া। কে বালা আপনার সঙ্গে কথা বলতে চাইছে। বালা? 10 বছর পরে আমাকে তোমার মনে পড়লো হঠাৎ করে? কি করে? মনে তো তাকে করা যায় যাকে ভুলে গেছি। আমি তোমাকে কখনো ভুলিনি এসিপি। 10 বছর 3 মাস 12 দিন। ওসব ডায়লগ বাজি ছাড়ো, কাজের কথা বলো। কেন ফোন করেছো আমাকে? আমার মেয়ের জন্য। তোমার মেয়ের জন্য? বলো বালা, কি হয়েছে তোমার মেয়ের? আমার মেয়ে কীর্তি ইন্ডিয়াতে ডান্স রিয়েলিটি শো করছিল, জুম ডান্স প্লাস। 3 দিন আগে হঠাৎ করে ওর মৃত্যু হয়। কিভাবে? পুলিশ, এমনকি সিবিআইও সেটাকে আত্মহত্যা ডিক্লেয়ার করে কেস বন্ধ করে দিয়েছে। আত্মহত্যা? কিন্তু আমি জানি ওটা আত্মহত্যা ছিল না। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। দেখো বালা, যদি ক্রাইম ব্রাঞ্চ বলে থাকে যে ওটা সুইসাইড, তাহলে ওটা সুইসাইডই হবে। ওরা এত বড় ভুল করতে পারে না। আর তাছাড়া তুমি এতটা জোর দিয়ে কি করে বলছো যে ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে? কারণ মৃত্যুর ঠিক আগে ও আমার সঙ্গে কথা বলেছিল। হ্যালো বাবা, বাবা সবকিছু শেষ হয়ে গেছে। ইউ নো হোয়াট বাবা, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। ও আপসেট ছিল ঠিকই যে কম্পিটিশন থেকে এলিমিনেট হয়ে গেছে, কিন্তু নিজেকে গুলি করবে সেটা হতে পারে না। তুমি আমার কাছে কি চাইছো? আমি চাই যে এই কেসটা তুমি রিওপেন করো আর প্রমাণ করো যেটা আত্মহত্যা নয়, খুন। আর আমি তোমাকে কথা দিচ্ছি এসিপি, যে আমি নিজে থাকতে এসেই তোমার কাছে সারেন্ডার করব। প্রবি, একটা কাজ করো, খোঁজ নাও এই জুম ডান্স প্লাসে এরকম কিছু ঘটেছিল কিনা। স্যার। স্যার, হ্যাঁ? এই বালাকে? বালা একজন নামজাদা জুয়েল থিপ। 100-এরও বেশি ডাকাতি করেছে, কোটি টাকার জিনিস লুট করেছে। আর স্যার, সে এখনো পর্যন্ত ধরা পড়েনি? হ্যাঁ পেড্রিক, ও ধরা পড়েনি। একবারও আমার হাতে এসেছিল, কিন্তু ফসকে গেছে। স্যার, স্যার, আমি কেসের ব্যাপারে খোঁজ নিয়েছি। এই খুন একটা বিনা লাইসেন্স বন্দুকের দ্বারা হয়েছে, আর এই জন্য ক্রাইম ব্রাঞ্চ ইনভলভ হয়েছে। হোয়াট আর ইউ সেইং? নো ওয়ে। মৃত্যুর কারণ হলো আত্মহত্যা। আর অভিজিৎ, ক্রাইম ব্রাঞ্চ তো এই কেসটা আগেই সলভ করে ফেলেছে। এখন আর আপনারা নতুন কি খুঁজছেন এই কেসে? স্যার, আমাদের সন্দেহ হচ্ছে যে এটা আত্মহত্যা নয়, এটা মার্ডার। রিয়েলি? স্যার, গান ভিকটিমের হাতে ছিল, আর গুলিটা ওর মুখের ভেতরে লেগেছিল। বডিতে অন্য কোনো রকম স্ট্রাগলের চিহ্ন মাত্র ছিল না। প্যারাফিন টেস্ট কমপ্লিটলি পজিটিভ। এটা একটা ওপেন অ্যান্ড শর্ট কেস অভিজিৎ। একটা ছোট্ট বাচ্চাও বলতে পারে যে এটা হলো আত্মহত্যা। বাট আই ডোন্ট নো হোয়াই আপনাদের কেন মনে হচ্ছে যে এটা একটা মার্ডার? না স্যার, আমরা আপনাদের তদন্তকে ভুল প্রমাণ করতে চাইছি না। আমরা কিছু লিড পেয়েছি, আমরা আরো একবার ইনভেস্টিগেশন করতে চাই, দ্যাটস অল। স্যার, আপনার কি মনে হয় কি হয়েছিল অ্যাকচুয়ালি কৃতিকার সাথে? জুম ডান্স প্লাস এটা একটা ডান্স রিয়েলিটি শো, আর মেয়েটি ছিল সেখানে পার্টিসিপেন্ট।
সেভেন্থ রাউন্ডে ও এলিমিনেট হয়ে যায়। মেকআপ রুমে ফিরে ওর ক্ষোভ কমেনি আর সে তার নিজের পিস্তল দিয়ে সুইসাইড করে। এই মেকআপ রুমে দুটো দরজা আছে, এই দুটো দরজাই ভেতর থেকে বন্ধ ছিল। আপনি দেখে যেটা বুঝছেন, ওরা সবাই দরজাটা ভেঙে ভেতরে ঢুকেছে, আর ওই দরজাটা সবসময় বন্ধ থাকে। যখন আপনারা দরজা ভেঙে ঢুকলেন তখন এখান থেকে কেউ পালিয়ে গেছিল, বাইরে বেরিয়েছিল কেউ? না স্যার, না তো। দয়া, এই চেয়ারটা আয়নার একদম সামনে, পিছনের দরজাটা দেখা যাচ্ছে, আর এই লাশের পজিশন এইরকম ছিল। যদি আমরা এটা মেনেও নিই যে এটা মার্ডার, তাহলে কীর্তিকা আয়নাতে সামনে থেকে আসা খুনিকে দেখতে কি করে পেল না? আর যদি দেখে তো কোনো স্ট্রাগলই করেনি। হতে পারে ও নিজের খুনিকে চিনতো। আচ্ছা, এখানে কীর্তিকার ঘনিষ্ঠ বন্ধু কারা ছিল? ঘনিষ্ঠ বন্ধু কেউ না স্যার। আসলে ও এতটা খিটখিটিয়ে মেজাজের মেয়ে ছিল যে বন্ধু কি কেউ তোকে পছন্দই করতো না। জানি না স্যার ও এত দূর পর্যন্ত এলো কি করে। ডান্সার হিসেবেও খুব একটা ভালো ছিল না। আচ্ছা আচ্ছা, এই শোয়ের ফরম্যাটটা কি? মানে কে ঠিক করে যে কোন প্রতিযোগী এই প্রতিযোগিতায় থাকবে আর কে বাইরে চলে যাবে? আপনাদেরকে বুঝিয়ে বলছি। ফরম্যাটটা হলো 100 মার্কসের, 60 মার্কস জাজেসের আর 40 মার্কস অডিয়েন্সের। আর বলতে পারেন কন্টেস্টেন্ট জাজেসের কাছ থেকে 20 করে পায়। ওর মার্কশিট দেখতে পারি? প্যারা প্রিন্টার্স পজিটিভ, মানে এর হাতের ওপর গান পাউডার ছিল। বাকি রিপোর্টগুলো সব ঠিক আছে বস। সিবিআই সব রিপোর্ট ঠিক আছে। এই মেয়েটি আত্মহত্যাই করেছে, নিজের হাতে নিজেকে গুলি করেছে। তবে তুমি আমার কাছে কি চাও? সালুকে, আমি এটা জানি যে সিবিআইরা প্রমাণ করেছে যে মেয়েটি ওই কীর্তিকা সুইসাইড করেছে, কিন্তু আমি এটা মানতে পারছি না। নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছে এই কেসে, কিছু না কিছু গোলমাল আছে। কীর্তিকা খুন হয়েছে সালুকে, কীর্তিকা খুন হয়েছে। আর দেখো, তুমি যাই বলো না কেন, আমাকে প্রমাণ করে দাও যে কীর্তিকা খুন হয়েছে। এর যা কিছু ক্ষত আছে সব ভেতরের দিকে আছে, গুলি লাগার কারণে হয়েছে। গুলি পেছন দিয়ে বেরিয়ে গেছে, সেখানে তারই ক্ষত আছে, আর কিছু নেই। তবে আমি কি করে বলবো যে এটা সুসাইড নয়, এটা মার্ডার? বালা, বলো। একটা কাজ দিয়েছিলাম তোমাকে এসিপি, তুমি তো ভুলেই গেলে, নাকি হার মেনে নিলে? এই এসিপি কখনো ভোলে না আর হারও মানে না। মনে রেখো, এই কেসটা অলরেডি চালু হয়ে গেছে। আর তুমি আমার চিন্তা করো না, আগে নিজের কথা ভাবো, নিজের কথা, বুঝেছো? আমার চিন্তা ছাড়ো এসিপি, যদি আমি না চাই তাহলে তুমি কোনোভাবেই আমাকে ধরতে পারবে না। এই কেসই সেই দরজা যেটা তোমাকে আমার কাছে নিয়ে আসতে পারে। আর যদি এবার তোমার মিস হয় না, তাহলে আমাকে ধরার ব্যাপার তো দূরে থাক, তুমি আমার কথাও কখনো শুনতে পাবে না। Damn it. সালুকে, আমার কথাটা শোনো। কীর্তিকা আত্মহত্যা করেনি, কীর্তিকা খুন হয়েছে, খুন। আরে কোনো না কোনো তো প্রমাণ নিশ্চয়ই পাবো, যা দিয়ে প্রমাণ হয় যে খুন হয়েছে। সালুকে, তুমি আমাকে একটা প্রমাণ জোগাড় করে দাও, দেখো আমি কি করি। আরে ভাই, প্রমাণ যদি নাই থাকে তো আমি কোত্থেকে দেবো? আরে তুমি কিরকম ফরেনসিক সার্জেন্ট হে? আরে ফরেনসিক সার্জনকে তুমি আমায় করেছো? আমি তৈরি করি। আমি পড়াশোনা করেছি ভাই। তাহলে পড়াশোনা করে কি লাভটা হলো? তুমি প্রুভ করতে পারছো না যে কীর্তিকা খুন হয়েছে। আচ্ছা ব্যাস ভাই, তুমি খুব জেদি লোক। আমি জেদি লোক? হ্যাঁ, নয়তো কি, নিজের মতটা চাপিয়ে দেওয়ার জন্য তুমি যা খুশি করতে পারো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বস, সিবিআই এর রিপোর্টগুলোকে আমি বাদ দিয়ে ভাবছি। আমি নিজের মতো করে পরীক্ষা করব। আর যদি এটা খুন যদি হয়, তুমি বলো এটা খুন নয়, যদি এটা খুন না হয়ে থাকে, তবু আমি বলছি খুন হয়েছে। ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি। যদি এটা খুন হয়, আবার এক কথা, কীর্তিকা খুন হয়েছে। আচ্ছা ভাই, যদি সরি এটা খুন হলে সালুকে তোমাকে প্রমাণ দিয়ে তবে ছাড়বে। এই একজন যে ওকে সবসময় একই মার্কস দিয়েছে, এই জাজ মোনা,
এই এত কম মার্কসের কোনো বিশেষ কারণ? হ্যাঁ, কারণ এই যে দুজন জাজ আছে, প্রিয়াঙ্কা আর মার্টিন, এরা তো ভালো মার্কস দিয়েছেন। 15, 18, 16, 20, 15 থেকে বেশি মার্কস অনেকবার দিয়েছেন। কিন্তু মোনা সব সময় 10-এর থেকে কম নাম্বার দিয়েছেন। এরকম কেন? জানি না স্যার ওদের কেন কম মার্কস দিয়েছে। আসলে মোনা ম্যাডাম তো একজন ফিল্ম ডিরেক্টর, আর মার্টিন আর প্রিয়াঙ্কা হচ্ছে কোরিওগ্রাফার, তাই এতে আলাদা আলাদা ফিল্ড রয়েছে, এটাই স্যার। ওটাই তো, এই মোনা ফিল্ম ডিরেক্টর আর এই দুজন হচ্ছে কোরিওগ্রাফার। ডান্সের মুভগুলো এই কোরিওগ্রাফাররা খুব নিখুঁতভাবে দেখে। তাহলে এদের ডিরেক্টরের সঙ্গে কম্পারিজন করলে এরা দুজনে ভালো মার্কস দিয়েছে। আর যেদিন এলিমিনেট হয়েছিল সেই দিনও এরা প্রচুর মার্কস দিয়েছিল, কিন্তু এই মোনা তো সব থেকে কম দিয়েছিল। আমি কি করে বলবো বলুন কেন কম মার্কস দিয়েছে ওরা? কৃতিকার শেষ পারফরমেন্সটা আমরা একবার দেখব। হ্যাঁ স্যার, শিওর। এবার আপনি জাজদের রিয়াকশন দেখান। হয়তো এই জন্যই অডিয়েন্স ওকে অনেক কম মার্কস দিয়েছে, পারফরমেন্সের মধ্যে পড়ে গিয়েছিল বলে। যে কন্টেস্ট্যান্ট আমাদের এই মঞ্চ আজ ছেড়ে যাচ্ছে তার নাম হলো কৃতিকা। কৃতিকার পড়ার আগে সবাই কৃতিকার পারফরমেন্সে খুশি ছিল। পারফরমেন্স ঠিক ছিল কি না তা জানি না, কিন্তু এই জাজ মোনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে কোনো বিশেষ অসুবিধা ছিল কৃতিকাকে নিয়ে। না শাহরুখে, কেন ডেকেছো? পঙ্কজ, এই রিপোর্টটা তুমি তৈরি করেছো? হ্যাঁ স্যার, এটা তো আমার রিপোর্ট। কি হলো? এক মিনিট। পঙ্কজ, ওই আগের কেসের রিপোর্টটা, কেস রিপোর্ট তুমি বানিয়েছিলে তো? হ্যাঁ স্যার। তুমি আগের কেসের যে রিপোর্টটা তৈরি করেছো সেটা ফরেনসিক রিপোর্টের সঙ্গে ম্যাচ করছে না কেন? এটা কি করে হতে পারে স্যার? আমি তো দুবার করে চেক করেছি। তাহলে ডক্টর সালুকে তো ওটা চেক করেছে, বুঝেছো? তোমার রিপোর্টে শুধু ভুলই নেই, মিথ্যেও আছে অনেক। স্যার, পঙ্কজ ভুল করতে পারে, কিন্তু কিন্তু স্যার মিথ্যে রিপোর্ট? তাহলে সালুকে কি মিথ্যে বলছে? ওর সঙ্গে কি পঙ্কজের কোনো শত্রুতা আছে? তাহলে দেখো পঙ্কজ, কোনো ভুল করলে আমি ক্ষমা করতে পারি, কোনো মিথ্যে রিপোর্টকে নয়। তোমাকে সাসপেন্ড করা হলো এখন, এই মুহূর্ত থেকে। আমি তোমার আইডি, তোমার ব্যাচ আর গান এখনই টেবিলের উপর রাখবে তুমি। স্যার, স্যার আই এম সরি স্যার। I said ID, badge and gun. তাড়াতাড়ি। ডক্টর সালুখে, কি করছেন আপনি? আসলে আমার পঙ্কজের চোখের জল দরকার ছিল। এসব কিছু আমি পঙ্কজের চোখের জলের জন্য করেছি। চোখের জল? কেন স্যার? সেটাও জানতে পারবে, কিন্তু আপাতত এই কথাটা জেনে রাখো যে কীর্তিকার খুন হয়েছে, ও আত্মহত্যা করেনি। আর এই কথাটা প্রমাণ করবার জন্য আমি তোমার আর পুরবি তোমার
তোমাদের দুজনেরই চোখের জল লাগবে। এক কাজ করো, পুরবি এখানে পেঁয়াজ রাখা আছে, এগুলোকে একটু কাটো। পেঁয়াজ? হ্যাঁ হ্যাঁ, ও পেঁয়াজ দিয়ে পেঁয়াজি বানাবে, কাটো। পুরোই সাবধানে। বেশ। হ্যাঁ ব্যাস। আচ্ছা শাহরুখে, তুমি এক্সাক্ট কি করছো একটু বলবে? দেখো বস, সায়েন্স এটা প্রমাণ করে দিয়েছে যে মানুষের চোখ থেকে যে জল বেরোয় আলাদা আলাদা ভাবনায়, আলাদা আলাদা অবস্থায়। যেমন আমি এক্ষুনি নিয়েছি পেঁয়াজ কাটবার সময় সুখের, দুঃখের, এই সব কটা চোখের জল নিজেদের কম্পোজিশনে, নিজেদের রূপে, নিজেদের আকারে সব আলাদা আলাদা হয়, একটার থেকে আর একটা আলাদা। আচ্ছা, তো ব্যাপারটা এই বস যে কৃত্তিকার চোখ থেকেও আমি শুকনো অশ্রু পেয়েছি। এই দেখো বস, এই স্যাম্পেলটা হচ্ছে কৃত্তিকার চোখের জলের থেকে পাওয়া। ঠিক আছে, এবার আমি কৃত্তিকার চোখের যে স্যাম্পেল আমি পেয়েছি তার সঙ্গে এই তিনজনের চোখের জলের যে স্যাম্পেল নিয়েছি তার সঙ্গে ম্যাচ করে দেখি, জানতে পারা যাবে যে এই চোখের জলটা কি ভাবনার। এইটা হচ্ছে তিনজনের চোখের থেকে বেরোনো জল, খুশির, পেঁয়াজ কাটার আর দুঃখের। এটা তো আমার চোখের জলের সাথে ম্যাচ করছে। এক্স্যাক্টলি ফ্রেডি, তোমার স্যাম্পেলের সঙ্গে ম্যাচ করছে, মানে হচ্ছে এটা খুশির চোখের জল। তার মানে এটা পরিষ্কার বস, কীর্তিকা যখন মারা যায় তখনও খুশি ছিল। যে মানুষ খুশি ছিল সে সুসাইড কেন করবে? এটা পরিষ্কার যে কীর্তিকা সুসাইড করেনি। আর বস, কীর্তিকার চোখের জলের এই স্যাম্পেল আমি ওই ডাক্তারের কাছে পাঠিয়েছি যে এর উপর রিসার্চ করছে। ঠিক আছে, তারপর? উনিও মেনে নিয়েছেন বস যে এই চোখের জলটা খুশির চোখের জল। স্যার, এটা এটা আপনি প্রুফ করতে পারবেন? না, এর ওপর এখনো অনেক রিসার্চ চলছে, কিন্তু যেহেতু এটা রিসার্চ প্রসেসে আছে আমরা কোর্টে এটা প্রমাণ করতে পারবো না বস। কোর্ট যদি নাও মানে, আমাদের জন্য তো প্রমাণিত হলো যে কীর্তিকাকে খুন করা হয়েছে। খুন। স্যার, কি ব্যাপার পুরবি, তুমি এখানে? স্যার আপনাদের ফোন লাগছিল না তাই আমি। হ্যাঁ, একটু নেটওয়ার্কের প্রবলেম আছে। কেন? স্যার সালুঙ্কে স্যারের কথা অনুযায়ী এটা সুইসাইড না, কনফার্ম মার্ডার। মার্ডার? ওকে মার্ডার করা হয়েছে? ও তো আত্মহত্যা করেছিল শুনেছিলাম। হ্যাঁ, কিন্তু আমরা কিছু নতুন প্রমাণ হাতে পেয়েছি যার থেকে বুঝতে পারছি এটা আত্মহত্যা নয়, বরং ওনার খুন হয়েছে। আর আপনার মনে হচ্ছে যে ওর এই সো কল্ড মার্ডারটা আমি করেছি? যে ধরনের মার্কস আপনি প্রথম থেকে দিয়ে আসছিলেন তাতে মনে হয় না যে ওকে আপনার খুব বেশি পছন্দ ছিল। কৃতিকা অ্যাভারেজ ডান্সার ছিল, ওর চেয়ে বেশি ভালো ডান্স কেউ করলে তাকে বেশি নাম্বার দেব, ওকে নয়। কিন্তু অন্য দুজন জাজ তো ওকে ভালো মার্কস দিয়েছে। সেটা ওদেরকেই জিজ্ঞাসা করুন, আমি সে ব্যাপারে কিছু জানি না। আমি শুধু এটুকুই জানি যে কম্পিটিশনের এই লেভেল পর্যন্ত কৃতিকা ওর নিজের ট্যালেন্টে আসেনি, এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে। আপনি এরকম কেন ভাবছেন? কারণ কম্পিটিশনের আগে এক্সকিউজ মি। হাই ম্যাম, আমি আপনার অনেক বড় ফ্যান। তুমি ভেতরে এলে কি করে? আসলে বাইরে সিকিউরিটি আছে, আমি অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে ভেতরে আসতে দিল। ঠিক আছে, বলো তুমি কে আর কি দরকার? আমার নাম কীর্তি ম্যাম, কন্টেস্টেন্ট আছে যারা পার্টিসিপেট করেছে, আই এম ওয়ান অফ দেম।
আপনি জানেন ম্যাম, যখন আমি জানতে পেরেছি আপনি এই শোয়ের জাজ, আই ওয়াজ সো এক্সাইটেড। অ্যান্ড ইউ নো হোয়াট, আই এম ইউর বিগেস্ট ফ্যান। আমি আপনার সব মুভি দেখেছি। ভেরি নাইস টু নো। আর ম্যাম, আপনার সাথে সাথে আপনার কস্টিউম, জুয়েলারি সব কিছুর ফ্যান আমি। আই মিন, আচ্ছা ম্যাম, জুয়েলারির কথাই মনে পড়লো। আমার কাছে না 30-40 লাখের জুয়েলারি সেট রয়েছে। কিন্তু ম্যাম, আমি তো জুয়েলারি পরি না। কিন্তু ম্যাম, আপনি তো পরেন, তাই না? আপনাকে দারুণ দেখাবে। আর আমি নিয়েও এসেছি। দাঁড়ান। তুমি যেটা বলার চেষ্টা করছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছো যাতে আমি তোমাকে ভালো মার্কস দিই। নো ম্যাম, আমি সেটা বলতে চাইনি। তোমার বলার উদ্দেশ্য যাই হয়ে থাক, সেটা কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এবার দেখো আমি তোমায় কতটা নাম্বার দিই। ইনফ্যাক্ট তোমার মতো বেঈমান মেয়েদের তো এই কন্টেস্টে থাকতেই দেওয়া উচিত নয়। আই এম সরি ম্যাম, আমি এটা বলিনি। তুমি ম্যাম, নিজে চলে যাবে না আমি সিকিউরিটিকে ডাকবো? ম্যাম প্লিজ সিকিউরিটি ডাকবেন না। আই সেড লিভ। উনি আর কখনো এইভাবে আপনার সাথে কথা বলেছিলেন? না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। স্যার এবার বাকি দুই জাজের সঙ্গে দেখা করব। কেন স্যার? এদের ওপরও কি সন্দেহ করছি? কীর্তি যদি মোনাকে ঘুষ দেবার চেষ্টা করে তাহলে হতে পারে ওই দুজন জাজকেও দিয়েছিল। মার্কস দেখে তো মনে হচ্ছে দিয়েছিল, কারণ বেশ ভালো মার্কস দিয়েছিল ওরা। যেখানে ওই বেচারি ডান্স করতে করতে তো পড়ে গিয়েছিল। জিজ্ঞাসা করি ওই মার্টিন আর প্রিয়াঙ্কাকে। হে বিউটিফুল, তোমাকে তো দেখেই মনে হচ্ছে খুব ভালো ডান্স করতে পারো, কিন্তু এর আগে তোমায় কখনো দেখিনি আমি। ওয়াইল্ড কার্ড এন্ট্রি। সিআইডি। ও, সিআইডি। আমরা কীর্তিকার মার্ডারের ব্যাপারে কথা বলতে এসেছি। মার্ডার? সেটা তো না, সুইসাইড না, খুন হয়েছে ওর। ও, কীর্তিকা মোনাকে কিছু ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল, তো হয়তো তোমাকেও ঘুষ দিয়েছিল। না, সেরকম কিছুই হয়নি। যদিও অফারও করতো, আমি ওর অফার অ্যাকসেপ্ট করতাম না। প্রিয়াঙ্কা দেবী, কৃতিকা তো আপনাকে ঘুষ দেয়নি, তাহলেও আপনি ওকে এত ভালো মার্কস দিয়েছিলেন। আর তাছাড়া ও এমন কিছু ভালো ডান্সারও ছিল না। আর এলিমিনেশন রাউন্ডে তো ফল্টও করেছিল, পারফর্ম করতে করতে পড়ে গেছিল। তাহলেও দেখুন স্যার, আমরা এখানে ডান্সারদের শুধু ডান্সের উপরে ভিত্তি করে নাম্বার দিই না। দেয়ার আর আদার এক্সপেক্টস। আই মিন, আমরা ওদের ওভারঅল পার্সোনালিটি দেখি। আমি জানিও পড়ে গেছিল, কিন্তু ও সাথে সাথেই উঠে ও কমপ্লিট করেছে ও ডান্সটা। জাস্ট বিকজ ও পড়ে গেছিল, দ্যাট ডাজন্ট মিন যে আমি ওকে এলিমিনেট করে দেব। কোয়ালিটিস যেমন সৌন্দর্য, এক্সপ্রেশনস, ডান্স, পার্সোনালিটি, সবকিছু। আর এই সবকিছু কীর্তির ভিতরে ছিল। থ্যাংক ইউ। স্যার, আমার মনে হয় না যে এর থেকে বেশি কিছু আর জানতে পারবো। এদের দুজনকে যতটা সরল মনে হচ্ছে ততটা নয়। এরা হবার চেষ্টা করছে। এদের দুজনের ঠিকুজি কুষ্টি বের করতে হবে। স্যার, এই মার্টিনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালো আলোচনা হয় দেখছি। আর এই নিউজটা যদি সত্যি ধরে নেওয়া যায় তাহলে এ সেই ক্যাটাগরির মধ্যে পড়ে যারা সুন্দর মেয়ে দেখলেই একটুতেই গলে যায়। আর এ অনেক পয়সাওয়ালাও। বেইমানি, ফ্রড বা অন্য কিছু? না স্যার, একেবারে ক্লিন, স্পেশালি ওর ডান্সের ব্যাপারে। সেই জন্য তো এতটা চিপ আর অভদ্র হওয়া সত্ত্বেও ও ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোরিওগ্রাফার স্যার। আর স্যার, এই প্রিয়াঙ্কা, এর লাইফস্টাইল বেশ হাইফাই। প্রতি রাতে পার্টি করা, ইন্ডাস্ট্রির বড় বড় লোকেদের সাথে ওঠা বসা। এই দেখুন স্যার। স্যার, আমার তো মনে হয় না এই দুজনের কারোরই ঘুষ নেওয়ার প্রয়োজন আছে। পেট্রিক, টাকা দিয়েই শুধু ঘুষ দেওয়া যায় না, আরো অনেক পদ্ধতি আছে। বড় বড় দামি দামি জিনিস, ফরেন যাওয়ার ট্রিপ, আরো অনেক কিছু। হ্যাঁ স্যার, মোনাকেও কৃতিকা টাকা পয়সা নয় বরং অনেক দামি একটা হার দেবার চেষ্টা করেছিল। এক মিনিট, পুরো 1 মিনিট দাঁড়াও। কি হলো স্যার? কি দেখছেন? ইয়েস,
বুঝতে পেরেছি ফেডরিক, কে ঘুষ নিয়েছে আর ঘুষটা কি ছিল। প্রিয়াঙ্কা ম্যাডাম, এটা কি আপনার ছবি? হ্যাঁ, আমারই ছবি, রাজের পার্টিতে তোলা হয়েছিল। এই হারটাও কি আপনার? অফকোর্স আমি পড়েছিলাম, তাহলে আমারই তো হবে, তাই না? ভেরি গুড। কোথা থেকে পেয়েছেন আপনি এই হার? পেয়েছি, কিনেছি আমি। খুব দামি মনে হচ্ছে। হ্যাঁ, ইটস অ্যারাউন্ড 40 লাখ। 40 লাখ? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা যাই। চলুন। চলুন মানে? সিআইডি ব্যুরো চলুন। কেন? এই হার চুরির। চুরি? আগে আপনারা আমায় কেন কোশ্চেন করছেন? আপনারা তাকে কোশ্চেন করুন না, যার কাছ থেকে আমি এটা কিনেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। তো কার কাছ থেকে কিনেছিলেন? আপনাকে কে বিক্রি করেছিল? হ্যাঁ, আমি ওটা কৃতিকা বেচেছিল আপনাকে। হ্যাঁ, ওটা কীর্তিকা। কীর্তিকা কেন আমাকে বিক্রি করবে? আমি ওটা ওটা এই হারটা 10 বছর আগে চুরি হয়েছিল। 10 বছর আগে? হ্যাঁ, আর এটা বালা চুরি করেছিল। বালা? এই বালাকে? কীর্তিকার বাবা। ও ভালো নম্বরের বদলে আপনাকে এই হারটা দিয়েছিল আর আপনি এটা নিয়ে নিলেন। ঘুষ নেওয়ার আগে আপনার এটার ব্যাপারে খোঁজ নেওয়া উচিত ছিল। আপনি কৃতিকার থেকে ঘুষ নিয়েছিলেন, কিন্তু খারাপ পারফরমেন্সের জন্য কৃতিকা এলিমিনেট হয়ে গেছিল। তাহলে হতে পারে ও আপনাকে হুমকি দিয়েছিল যে ও আপনার মুখোশ খুলে দেবে আর আপনি ওকে মেরে দিলেন। আপনারা এসব কেন বলছেন? আমি মানছি যে আমি কীর্তিকার থেকে এই হার ঘুষে নিয়েছিলাম, কিন্তু খুন? আমি ওর খুন করিনি। আপনারা আমাকে বিশ্বাস করুন, আমি এই খুন করিনি। সেটা আমরা খোঁজ নিয়ে নেব, প্রবি। আরে চলুন চলুন। আরে আপনি আমি হ্যাঁ, খুন হ্যাঁ, করিনি। ঠিক আছে, চলুন আমি না, খুন চলুন। করিনি। আপনি আমার কথাটা তো শুনুন। কেন নিয়ে যাচ্ছেন আমাকে? হ্যাঁ ডক্টর সালুকে। বস, কীর্তিকার হাতে গান পাউডার কি করে এসেছে সেটা জানা গেছে। কিভাবে? কীর্তিকার মেকআপ রুমের দরজার এই নব থেকে। আমি এই নবটাকে ভালো করে পরীক্ষা করেছি। আগে থেকেই এর ওপরে কেউ গান পাউডার লাগিয়ে রেখেছিল। কীর্তিকা যখনই ভেতরে যাবার জন্য এই নবটা ধরেছে, এই নবের উপর লেগে থাকা গান পাউডার ওর হাতের উপর লেগে গেছে। বস, ক্রাইম ব্রাঞ্চও প্যারাফিন টেস্ট করেছিল, কিন্তু ওদের একটা ভুল হয়েছিল। ওরা এইটা দেখেনি যে কীর্তিকার আসলে হাতের ওপর, এখানে হাতের তালুতে গান পাউডার আছে কিনা। নিজের হাতে যখন গুলি চালাবে তখন গান পাউডার আসবে এখানে, কিন্তু কীর্তিকার এখানে কিচ্ছু ছিল না। তার মানে এটা খুনের আগে থেকে করা ষড়যন্ত্র। বস, আমি আরো একটা কথা জানতে পেরেছি, বড় অদ্ভুত কথা। কি? মৃত্যুর আগে কীর্তিকা কিছু খেয়েছিল, আর সেটা ছিল আইসক্রিম, পাঁপড়, আচার আর পেঁয়াজ। এটা কিরকম কম্বিনেশন স্যার? আরো একটা অদ্ভুত কথা জানতে পেরেছি। সেটা কি? কীর্তিকার মাথার পেছন দিয়ে যেখান দিয়ে গুলিটা বেরিয়েছে, ওই জায়গাতে আমি এইটা রেশমের কাপড়ের কিছু সুতো পেয়েছি। আর এই সুতোগুলো কীর্তিকা যে পোশাক পরেছিল তার সঙ্গে ম্যাচ করছে না। স্যার, তার মানে এই কাপড়টা দিয়ে ওকে বেঁধেছিল? কেউ নিশ্চয়ই ওনার মুখ বেঁধে রেখেছিল। ফ্রেডি, যদি কেউ ওর মুখটা বেঁধে রাখতো, তবে খুনি ওর মুখের মধ্যে গুলিটা কি করে মারতো? ওর হয়তো চোখটা বাঁধা ছিল। চোখে কেউ কাপড় কেন বাঁধবে? ওর হাত পা তো খোলা ছিল একদম, আর ও তো স্ট্রাগলও করেনি। হতে পারে ও নিজের ইচ্ছেতেই চোখটা বাঁধতে সাহায্য করেছিল। চোখ রেশমের কাপড় দিয়ে বাঁধা, আর এই আইসক্রিম, আচার, পাঁপড় খাওয়ানো, আর এই খুশির চোখের জল। স্যার, এটা তো সাধারণত ফিল্মে দেখা যায়, যেখানে ওরা রোমান্স করে। ঠিক বলেছ দয়া, একদম ঠিক। কীর্তিকাকে খুন কেউ ফোর্স করে করেনি, ভালোবেসে করেছে। ভালোবেসে। আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমি কীর্তিকার থেকে কোনো ঘুষও নিইনি, আর ওকে আমি মারিও নি।
না, কীর্তিকার কাছ থেকে তুমি কেন ঘুষ নিতে যাবে? তুমি তো কীর্তিকার সঙ্গে খেলা করছিলে, তাই না? ওর চোখের মধ্যে তুমি কাপড় বেঁধে ওকে আইসক্রিম খাওয়াচ্ছিলে। তারপর লঙ্কা, আচার, পাঁপড়। হ্যাঁ, আর শেষে গুলি, কারেক্ট? এইসব আমি কেন করব? তোমার সঙ্গে ওর হৃদয়ের সম্পর্ক ছিল, হৃদয়ের, তাই না? কিছু মনে পড়লো? হ্যাঁ, নাকি আরো কোনো প্রমাণ চাই? এটা দেখেছেন? এটা আপনারই নিশ্চয়ই। আপনারা এইভাবে আমার বাড়িতে ঢুকে আমার জিনিসে হাত দিতে পারেন না। এটাকে সার্চ ওয়ারেন্ট বলে। ওকে ফাইন, হ্যাঁ এটা আমার মায়ের শেষ চিহ্ন। কিন্তু এইটার সাথে কীর্তির খুনের কি সম্পর্ক রয়েছে? হ্যাঁ, সম্পর্ক রয়েছে। তোমার মায়ের তো এটা শেষ স্মৃতি ছিল না, সেই জন্য তুমি এটাকে ফেলতে পারোনি। এই রুমালটায় পুড়ে যাওয়া ছাপ রয়েছে, গুলির, যেটা তুমি কীর্তিকাকে মেরেছিলে। তোমার কি মনে হয় এই রুমালটা ধুয়ে ব্লিচ করে সমস্ত প্রমাণ মেটানো যাবে? হ্যাঁ, ধুলে গান পাউডার হয়তো পরিষ্কার হয়ে যায়, কিন্তু তুমি হয়তো জানো না যে রক্তের দাগ কখনো পরিষ্কার হয় না। আর যখন আমরা এটা টেস্ট করি তখন সেটা কীর্তিকার রক্তের সঙ্গে ম্যাচ করে। বলো মার্টিন, সত্যিটা বলবে নাকি অন্য কোনো উপায়ে তোমার কাছ থেকে? হ্যাঁ আমি ওকে খুন করেছি, করতে হয়েছে। তা না হলেও আমাকে আর আমার ক্যারিয়ার দুটোই শেষ করে দিত। আমি জানি আমার পারফরমেন্স ভালো ছিল না, তার উপরে পড়েও গেছিলাম, কিন্তু মার্টিন, জাস্ট হ্যাভ টু মেক শিওর যে আমি যাতে এলিমিনেট না হই। ডোন্ট ওয়ারি ডার্লিং, আফটার অল আমি জাজ কেন? তুমি টেনশন করো না, আমি সব সামলে নেব। এটাই বেটার থাকবে যে তুমি সব সামলে নেবে, নয়তো তুমি কিন্তু আর সুযোগ পাবে না। হোয়াট ইউ মিন? আমি বলতে চাইছি, আজ যদি আমি এলিমিনেট হই না মার্টিন, তাহলে তোমারটাও ফাঁস করে দেব, আর সবাইকে বলে দেব যে তুমি ফিমেল কন্টেস্টেন্টের কিভাবে সুযোগ নাও। সো জাস্ট মেক শিওর দ্যাট উইল বি গুড ফর ইউ। ও এই কথাটা মানতে রাজি ছিল না যে আমার পক্ষে ওকে বেশিক্ষণ কম্পিটিশনে রাখা একদমই সম্ভব ছিল না। আরো জাজেস ছিল, অডিয়েন্স ছিল, তাদের মার্কসটাও ম্যাটার করে। আমি হাঁপিয়ে উঠেছিলাম ওকে নিয়ে, সেই জন্য নিজেকে আর নিজের রেপুটেশনকে বাঁচানোর জন্য আমি ওকে মারার সিদ্ধান্ত নিইনি। কীর্তি সুইটহার্ট, ইউ আর ব্রিলিয়েন্ট। তুমি এখানে কি করছো? আমাকে এলিমিনেট করে তুমি শান্তি পাওনি যে এখানে চলে এলে? সুইটহার্ট, আমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনতে চাই না। কি যে বলো না। তুমি হাসছো কেন? আরে বাবা, সুইটহার্ট, you know this is reality television. You know how well this works. You know, তোমার এলিমিনেশন একটা ড্রামাটিক এক্সিট। আগামী দিনের সেমিফিনালেতে হবে তোমার ওয়াইল্ড কার্ড এন্ট্রি। তুমি সত্যি বলছো? আমি কখনো মিথ্যে বলি তোমায়? সিরিয়াসলি? থ্যাংক ইউ সো মাচ। ও গড, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ। বাট ইউ নো হোয়াট? হোয়াট? তুমি আমার সারপ্রাইজটা খারাপ করে দিলে। কিন্তু আমার কাছে একটা আরো সারপ্রাইজ আছে তোমার জন্য। আর সেই সারপ্রাইজটা কি? সেটা হলো তুমি জানো না, কিন্তু পাঁপড়, লঙ্কা,
আইসক্রিম। মার্টিন, আমি কত ভুল বুঝেছিলাম, বাট নাও আই নো দ্যাট ইউ লাভ মি অ্যান্ড আই লাভ ইউ টু। যাকে ভালোবেসেছো তাকে এরকম নৃশংসভাবে মেরেছো? আমি ভাবতেও পারছি না এই মার্ডারটা আমি করেছি। এত ভালো প্ল্যানিং করেছিলাম আমি। মাথায় কিংবা বুকে গুলি করোনি, খেলতে খেলতে চোখে কাপড় বেঁধে মুখে গুলি মেরে দিয়েছো, যাতে ওটা ক্লিয়ার কাট সুইসাইড মনে হয়। কে ঠিক বলছি তো? হ্যাঁ, কেউ ভাবতেও পারবে না যে এটা মার্ডার। এত ভালো প্ল্যানিং করেছিলাম আমি। হ্যাঁ, কিন্তু আমরা কীর্তিকার মৃত্যুর ইনভেস্টিগেশন সেকেন্ড টাইম শুরু করি ওর বাবা বলার পর, আর তুমি ধরা পড়ে গেলে। যখন সিআইডির লোকেরা কোনো অপরাধীর পিছু নেয় না, তখন কোনোভাবেই সেই অপরাধী পার পায় না। এবার জেলের গড়াদের পিছনে পৌঁছতে থাকো মার্টিন। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। বলো বালা। থ্যাংক ইউ এসিপি, তুমি আমার কাজটা করে আমার উপর অনেক বড় উপকার করেছো। বালা, একটা কথা মনে রেখো, এসিপি প্রদ্যুমান কোনো অপরাধীকে দয়া করে না, তাকে শাস্তি দিয়ে থাকে। বুঝেছ? কাজের কথা বলো। তুমি যাই বলো, কিন্তু আমি তোমাকে কথা দিয়েছি, আমি নিশ্চয়ই আমার কথা রাখবো। আমি পরের ফ্লাইটেই ইন্ডিয়া যাচ্ছি সারেন্ডার করতে। ঠিক আছে। আর একটা দারুণ সূত্রও তোমাকে দিতে চলেছি, যেটা বহুদিন ধরে তোমাকে বিব্রত করে রেখেছে। আই দয়া, এই ছুঁচের মধ্যে ছিল বিষটা, আর এইটা এই আংটিতে। আর বস, যদি আংটিটা একটু ঘোরানো যায় তবে এই পিনটা বাইরে বেরিয়ে আসবে। আই, এটা এমন বটগাছ যার শাখা ছড়িয়ে পড়েছে প্রত্যেক ক্রাইমে। কি বললে তুমি? আই, তুমি চেনো ওকে? সে কে? তাড়াতাড়ি বলো। এভাবে বলতে পারবো না, দেখা করে বলবো। স্যার, লোকাল পুলিশ বলছে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। একজন সাইকেল চালক এইসব দেখেছে, আর সে বলছে যখন এইসব ঘটনা ঘটছিল তখন কারের ড্রাইভার কারটাকে কন্ট্রোল করার বদলে বাইরে ঝাঁপানোর চেষ্টা করছিল, সাহায্যের জন্য চিৎকার করছিল। আমার মনে হচ্ছে এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট নয়। যেভাবে গাড়িটায় আগুন লেগেছে সেটা মনে হচ্ছে না নর্মাল। অবশ্যই এখানে কিছু এক্সেলারেন্ট ব্যবহার করা হয়েছে। এক্সেলারেন্ট? হ্যাঁ, এটা এমন এক ধরনের কেমিক্যাল যাতে আগুনটা অনেকটা বেড়ে যায়। আমার মনে হচ্ছে ওইটাই ব্যবহার করা হয়েছে। এখানে সবকিছু বোঝা যাবে না। আমি একটা কাজ করি, এই গাড়িটাকে আর লাশটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাই। স্যার, এই সে যে ওই অ্যাক্সিডেন্ট হতে দেখেছে। আচ্ছা, এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল? কি দেখেছো তুমি? এই গাড়িটাই খুন করেছিল। গাড়িটা? হ্যাঁ স্যার, এই গাড়িটা পুরো পাগল হয়ে গিয়েছিল। গাড়ির কাঁচ, ওয়াইপার আর লাইট একসাথে চলছিল, আবার একসাথে নিভছিল।
এই কারটা নিজের থেকেই ছুটে চলেছিল। গাড়ির লোকটা নিজে চালাচ্ছিল না, উনি বাইরে বেরিয়ে আসতে চাইছিল, হেল্প চাইছিল চিৎকার করে, কিন্তু গাড়িটা থামেইনি। আমাকে বিশ্বাস করুন, মনে হয় এই গাড়িটার মধ্যে ভূত আছে। ভূত? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি। আমরা জানি যে তুমি মিথ্যে কথা বলছো না, কিন্তু এখানে যা কিছু ঘটেছে ওর কারণ ভূত নয়, অন্য কিছু হবে। ওটা আমরা জেনে যাব। স্যার, আমি বলছি কি, প্রত্যেকদিন রাতে এখান থেকে একজন মহিলা সাদা শাড়ি পরে বেরিয়ে প্রত্যেকটা লোকেদের ভয় দেখায়। আচ্ছা, ও তোমাকে কোনোদিন কিছু করেনি? হ্যাঁ পঙ্কজ, আসুন আসুন, আপনি যা সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ। নাম্বার প্লেট খুব একটা ড্যামেজ হয়নি। নাম্বারটা ভালো করে দেখে নিয়ে এটার খোঁজ নাও। আচ্ছা দয়া, যদি গাড়িটা জোরে আসতো আর যদি খুব জোরে ব্রেক মারতো তাহলে তো টায়ারের মার্ক এখানে দেখা যেত। এখানে তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। হতে পারে কেউ গাড়ির ব্রেকটা ফেল করে দিয়েছে। স্যার, হতে পারে ওই মহিলাই ব্রেক ফেল করিয়ে দিয়েছিল। কোন মহিলা? স্যার, ওই সাইকেলের লোকটা বলছিল না যে ওই মহিলাই। স্যার, আমি ডেটাবেস চেক করেছি, এই গাড়িটা কোনো কার্তিক কুমারের নামে রেজিস্টার আছে। কার্তিক কুমার? কেন? কে এই কার্তিক কুমার? কোনো বড় ফিল্ম স্টার কিংবা সেলিব্রিটি কি? আরে স্যার, তার থেকেও ইম্পর্টেন্ট লোক। স্যারও মোবাইলের জগতে আলোড়ন সৃষ্টি করেছে। স্যার, এটা মার্ডার স্যার। ওকে কেউ মেরে ফেলেছে। এই বড় বড় মোবাইল কোম্পানি আছে না স্যার, এরা সবাই ওর শত্রু ছিল স্যার। ও কমন ম্যানদের জন্য একটা স্মার্টফোন বানিয়েছিল স্যার। ওর এই ফোনটা যদি মার্কেটে চলে আসতো তাহলে বড় বড় মোবাইল কোম্পানি তো একেবারে ধুলোয় মিশে যেত। সাধারণ মানুষের স্মার্টফোন? হ্যাঁ স্যার, ওনার কোম্পানি P2+ পৃথিবীর সবচেয়ে সস্তা স্মার্টফোন বানায়। বড় বড় কোম্পানির টপ ব্র্যান্ড ফিচার্সগুলো যেগুলো থাকে না, ওই সব ফিচার্স এই ফোনটাতে থাকার কথা ছিল, তাও 10 গুণ কম দামে। স্যার, ওর কনফারেন্সের একটা ভিডিও আছে স্যার, আমি দেখাচ্ছি। এই দেখুন স্যার, এই ভিডিওটা দেখুন। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, শান্ত হন, শান্ত হন। এই হলো কার্তিক, আপনাদের প্রশ্নের উত্তর এই দেবে। ইলেকট্রনিক্স ফোনের যে বিশেষত্ব, ওটা আমাদের P2+ ফোনে সেই সমস্ত রয়েছে। যে ইলেকট্রনিক্স ফোন আপনাদের 50,000 টাকায় কিনতে হয়, ঠিক সেরকমই ফোন আমাদের কোম্পানি P2+ আপনাদের মাত্র 5,000 টাকায় দেবে। কিন্তু এত কম দামে এত হাই স্মার্টফোন আপনারা দেবেন কি করে? আমি ইলেকট্রনিক্সে প্রায় 5 বছর কাজ করেছি। ওরা আসলে আপনাদের কাছ থেকে যে ফোনের দামটা নেয় সেটা প্রয়োজনের থেকে অনেক অনেক বেশি, আর তার পেছনে একটা কারণও আছে। শোরুমের খরচা, প্রমোশনস, লোকেদের বোনাস, তাদের মাইনে। তো যখন ওরা ফোন বেচে, আপনাদের কাছে ফোন পৌঁছয়, তখন এই সমস্ত কিছু মিলিয়ে ওই ফোনটার দাম অনেক বেশি হয়ে যায়। কিন্তু P2+ এরকমটা ঘটবে না। P2+ আপনাদের ফোন দেবে, খুবই সস্তা দামেই দেবে, কারণ সেটা আপনাদের হাতে আসবে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে। তাই সেজন্য এই ফোনটা অত্যন্ত সস্তা হবে। সেটা শুধুমাত্র ফোনের দামটাই হবে, তার মাঝখানে আর অন্য কোনো রকম খরচা ঢুকবে না। সেজন্য আমি চাই যে সমস্ত দেশবাসীর হাতে P2+ ফোনই থাকুক। আপনাদের এই ফোনটা কবে মার্কেটে আসবে স্যার? দিওয়ালির সময়। বরং আনন্দের খবর এটাই যে ফোনের বুকিংও শুরু হয়ে গেছে কাল থেকে। আর লাস্ট 24 ঘন্টায় 5,000-এরও বেশি ফোন বুকিং হয়েছে। এখন ব্যাস শুধু আমাদের ভালো ফোন বানাতে হবে, যে কারণে আমরা ভালো টিম হায়ার করেছি। বেস্ট ইঞ্জিনিয়ার্স, বেস্ট প্রোগ্রামার্স আর বেস্ট ডিজাইনার, এই সমস্ত মিলে আমরা একটা ভালো ফোন তৈরি করব। আর P2+ আপনাদের হাতে সস্তা এবং সবথেকে ভালো স্মার্টফোন দেবে। সুতরাং বুঝতেই পারছেন যে দামটাও কম পড়বে আর সমস্ত দেশবাসীর হাতে ভালো ফোন, স্মার্টফোন থাকবে। আর এটার ক্রেডিট ফাইন্যান্সারদেরও প্রাপ্য, যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। ইনি হলেন মিস্টার অজিত, মিস্টার ধ্রুব আর মিস্টার জয়দেব। বেশ শর্টেড। ব্যাস এবার ফোন তৈরি করতে হবে আর সবার হাতে ফোন ধরিয়ে দিতে হবে। স্যার, দেশের বড় বড় ট্রেডার্সরা P2+ ফোনের রিভিউ করেছে ওয়েবসাইটে। ওদের কথা অনুযায়ী
এটা দুর্দান্ত ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটা অন্য কোনো ফোনকে বাজারে টিকতেই দেবে না। স্যার, এই কথাটা কি ঠিক যে অন্য বড় ফোন কোম্পানি থেকে আপনাকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে? দেখুন, পি স্কোয়ার যে ফোনটা, এটা কোনো বিজনেস নয়, এটা আমার স্বপ্ন। আর আমার স্বপ্নে আমার সঙ্গে যারা জড়িয়ে আছেন, আমি চাই যে প্রত্যেকটা দেশবাসীর হাতে নাম্বার 1 স্মার্টফোন থাকবে। আর তার জন্য যদি আমাকে প্রাণও দিতে হয়, তো তাতে আমি পরোয়া করি না। স্যার, লোকাল পুলিশ বলছে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। একজন সাইকেল চালক এইসব দেখেছে, আর সে বলছে যখন এইসব ঘটনা ঘটছিল তখন কারের ড্রাইভার কারটাকে কন্ট্রোল করার বদলে বাইরে ঝাঁপানোর চেষ্টা করছিল, সাহায্যের জন্য চিৎকার আমার করছিল। মনে হচ্ছে এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট নয়। যেভাবে গাড়িটায় আগুন লেগেছে সেটা মনে হচ্ছে না নর্মাল। অবশ্যই এখানে কিছু এক্সেলারেন্ট ব্যবহার করা হয়েছে। এক্সেলারেন্ট? হ্যাঁ, এটা এমন এক ধরনের কেমিক্যাল যাতে আগুনটা অনেকটা বেড়ে যায়। আমার মনে হচ্ছে ওইটাই ব্যবহার করা হয়েছে। এখানে সবকিছু বোঝা যাবে না। আমি একটা কাজ করি, এই গাড়িটাকে আর লাশটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাই। স্যার, এই সে যে ওই অ্যাক্সিডেন্ট হতে দেখেছে। আচ্ছা, এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল? কি দেখেছো তুমি? এই গাড়িটাই খুন করেছিল। গাড়িটা? হ্যাঁ স্যার, এই গাড়িটা পুরো পাগল হয়ে গিয়েছিল। গাড়ির কাঁচ, ওয়াইপার আর লাইট একসাথে চলছিল, আবার একসাথে নিভছিল। এই কারটা নিজের থেকেই ছুটে চলেছিল। গাড়ির লোকটা নিজে চালাচ্ছিল না, উনি বাইরে বেরিয়ে আসতে চাইছিল, হেল্প চাইছিল চিৎকার করে, কিন্তু গাড়িটা থামেইনি। আমাকে বিশ্বাস করুন, মনে হয় এই গাড়িটার মধ্যে ভূত আছে। ভূত? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি। আমরা জানি যে তুমি মিথ্যে কথা বলছো না, কিন্তু এখানে যা কিছু ঘটেছে ওর কারণ ভূত নয়, অন্য কিছু হবে। ওটা আমরা জেনে যাব। স্যার, আমি বলছি কি, প্রত্যেকদিন রাতে এখান থেকে একজন মহিলা সাদা শাড়ি পরে বেরিয়ে প্রত্যেকটা লোকেদের ভয় দেখায়। আচ্ছা, ও তোমাকে কোনোদিন কিছু করেনি? হ্যাঁ পঙ্কজ, আসুন আসুন, আপনি যা সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ। নাম্বার প্লেট খুব একটা ড্যামেজ হয়নি। নাম্বারটা ভালো করে দেখে নিয়ে এটার খোঁজ নাও। আচ্ছা দয়া, যদি গাড়িটা জোরে আসতো আর যদি খুব জোরে ব্রেক মারতো তাহলে তো টায়ারের মার্ক এখানে দেখা যেত। এখানে তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। হতে পারে কেউ গাড়ির ব্রেকটা ফেল করে দিয়েছে। স্যার, হতে পারে ওই মহিলাই ব্রেক ফেল করিয়ে দিয়েছিল। কোন মহিলা? স্যার, ওই সাইকেলের লোকটা বলছিল না যে ওই মহিলাই। স্যার, আমি ডেটাবেস চেক করেছি, এই গাড়িটা কোনো কার্তিক কুমারের নামে রেজিস্টার আছে। কার্তিক কুমার? কেন? কে এই কার্তিক কুমার? কোনো বড় ফিল্ম স্টার কিংবা সেলিব্রিটি কি? আরে স্যার, তার থেকেও ইম্পর্টেন্ট লোক। স্যারও মোবাইলের জগতে আলোড়ন সৃষ্টি করেছে। স্যার, এটা মার্ডার স্যার, ওকে কেউ মেরে ফেলেছে। এই বড় বড় মোবাইল কোম্পানি আছে না স্যার, এরা সবাই ওর শত্রু ছিল স্যার। ও কমন ম্যানদের জন্য একটা স্মার্টফোন বানিয়েছিল স্যার। ওর এই ফোনটা যদি মার্কেটে চলে আসতো তাহলে বড় বড় মোবাইল কোম্পানি তো একেবারে ধুলোয় মিশে যেত। সাধারণ মানুষের স্মার্টফোন? হ্যাঁ স্যার, ওনার কোম্পানি পি স্কোয়ার প্লাস পৃথিবীর সবচেয়ে সস্তা স্মার্টফোন বানায়। বড় বড় কোম্পানির টপ ব্র্যান্ড ফিচার্সগুলো যেগুলো থাকে না, ওই সব ফিচার্স এই ফোনটাতে থাকার কথা ছিল, তাও 10 গুণ কম দামে। স্যার, ওর কনফারেন্সের একটা ভিডিও আছে স্যার, আমি দেখাচ্ছি। এই দেখুন স্যার, এই ভিডিওটা দেখুন। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, শান্ত হন, শান্ত হন। এই হলো কার্তিক, আপনাদের প্রশ্নের উত্তর এই দেবে। ইলেকট্রনিক্স ফোনের যে বিশেষত্ব, ওটা আমাদের পি স্কোয়ার প্লাস ফোনে সেই সমস্ত রয়েছে। যে ইলেকট্রনিক্স ফোন আপনাদের 50,000 টাকায় কিনতে হয়,
ঠিক সেরকমই ফোন আমাদের কোম্পানি পি স্কোয়ার প্লাস আপনাদের মাত্র 5,000 টাকায় দেবে। কিন্তু এত কম দামে এত হাই স্মার্টফোন আপনারা দেবেন কি করে? আমি ইলেকট্রনিক্সে প্রায় 5 বছর কাজ করেছি। ওরা আসলে আপনাদের কাছ থেকে যে ফোনের দামটা নেয় সেটা প্রয়োজনের থেকে অনেক অনেক বেশি, আর তার পেছনে একটা কারণও আছে। শোরুমের খরচা, প্রমোশনস, লোকেদের বোনাস, তাদের মাইনে। তো যখন ওরা ফোন বেচে আপনাদের কাছে ফোন পৌঁছয় তখন এই সমস্ত কিছু মিলিয়ে ওই ফোনটার দাম অনেক বেশি হয়ে যায়। কিন্তু পি স্কোয়ার প্লাসে এরকমটা ঘটবে না। পি স্কোয়ার প্লাস আপনাদের ফোন দেবে, খুবই সস্তা দামেই দেবে।